নমস্কার, আমি শুভাশিস ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে আপনারা দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করব সেটি হলো 2005 সালের আগে যে পিতার যে সম্পত্তি সেখানে কন্যাদের কেমন অধিকার এবং 2005 সালের পরে যে পিতার সম্পত্তি সেই সম্পত্তিতে কেমন অধিকার সে বিষয়ে আলোচনা করব। দেখুন, 2005 সালের আগে কন্যার যে সম্পত্তির অধিকার ছিল সেটা কিন্তু সহজাত কোনো অধিকার নয়। সহজাত বলতে যে জন্মগতভাবে যে একজন জন্মগ্রহণ করেছেন মানেই তিনি তার পিতার সম্পত্তির অধিকারী হবেন, কিন্তু এই ব্যাপারটা কন্যাদের ক্ষেত্রে ছিল না, এটা কিন্তু পুত্রদের ক্ষেত্রে ছিল। পুত্ররা জন্মগ্রহণ করার সাথে সাথে তারা কিন্তু পৈতৃক সম্পত্তির বা পূর্বপুরুষের সম্পত্তির অধিকারী হতে পারত, কিন্তু কন্যারা কোনো ক্ষেত্রেই হতে পারত না 2005 সালের আগে। তাহলে জন্মসূত্রে কন্যা কিন্তু সহজাত অধিকার তার ছিল না, অর্থাৎ জন্মসূত্রে অধিকার ছিল না 2005 সালের আগে। শুধুমাত্র কি অধিকার? সদস্য অধিকার। সদস্য অধিকার বলতে গেলে ওই পরিবারের উনি একজন মেয়ে বা একজন নারী, এই যে সদস্য অর্থাৎ ফ্যামিলি মেম্বার কাউন্ট করা হতো, কিন্তু সম্পত্তির অধিকার তার ছিল না জন্মগতভাবে। এটা কিন্তু 2005 সালের আগে। তাদের জীবদ্দশায় শুধু সম্পত্তির সমান অংশ যেটা আছে সেটা তারা ভোগ করতে পারত। ভোগ মানে কি? তারা সেইটা এনজয়, অর্থাৎ তারা সেখানে থাকতে পারত। এটাই হলো তাদের মানে যেটুকু অধিকার বলুন বা যাই বলুন সেটুক ছিল 2005 সালের আগে। অতএব তারা পুত্র হিসাবে পৈতৃক সম্পত্তির একটি অভিন্ন বিভাজন চাইতে পারত না, যে পিতার একটা গোটা সম্পত্তি রয়েছে বা সমগ্র সম্পত্তি রয়েছে সেটা ভাগ করা হোক, এই দাবি কিন্তু কন্যারা কখনোই করতে পারত না 2005 সালের আগে। সম্পত্তিতে তাদের অংশ মূলত ছিল পুরুষ সদস্য যারা ছিল তাদের ইচ্ছার উপর নির্ভরশীল। যদি পুরুষ সদস্য চায় যে ওই ফ্যামিলি মেম্বার হিসাবে বোন বা কন্যা যেই থাকুক না কেন তাকে দেওয়া হবে সম্পত্তির ভাগ, তাহলে পেত। আর যদি মনে করতো যে না, তাকে সম্পত্তির ভাগ দেওয়া হবে না, তাহলে কিন্তু সে পেত না। এটা কিন্তু 2005 সালের আগে পর্যন্ত ছিল। সংক্ষেপে যদি আমরা বলি এই কথাটা, তাহলে সমস্ত সমবায়ী স্বয়ংক্রিয়ভাবে তারা সদস্য, কিন্তু বিপরীতটি বৈধ ছিল না, অর্থাৎ তারা পরিবারের সদস্য হতে পারত এবং সদস্য হিসাবে বাবার সম্পত্তি মানে ভোগটা করতে পারত। ভোগ মানে দখল ব্যাপারটা বিষয় নয়, বা তার নামে নিজের নামে করতে পারতো না, এইটা করতে পারতো, কিন্তু তাদের আইনি অধিকার ছিল না। হিন্দু উত্তরাধিকারী আইনের দ্বারা বলা হয়েছে সমবয়সী ব্যক্তি অর্থাৎ হিন্দু অবিভক্ত পরিবারের অংশ, তাই জন্মসূত্রে পৈতৃক সম্পত্তিতে এর সরাসরি আইনি অধিকার রয়েছে। কার রয়েছে এটা আমি একটু আপনাদেরকে বুঝিয়ে যদি বলি, 2005 সালের সংশোধনী আইন পাশ হওয়ার আগে কেবলমাত্র নিকটবর্তী পরিবারের আইনি পুত্র ও পুত্রদেরই সমবায়ী হিসাবে বিবেচনা করতে, মানে শুধু পুত্ররাই আইনি অধিকার পাবে জন্মসূত্রে, এই ব্যাপারটা তখন বলা হয়েছে। কন্যারা সহপাঠী হিসাবে স্বীকৃত সম্পত্তিতে তাদের সমান দাবি রয়েছে, এইগুলো কিন্তু পরে আসছে। এবার 2005 সালের পর কন্যার সম্পত্তির অধিকার, তাহলে 2005 সালের আগে কেমন ছিল সম্পত্তির অধিকার কন্যাদের সেটা আমরা জানলাম। তাহলে পিতার সম্পত্তিতে কন্যাদের অধিকার এখন 2005 সালের পরে নিরঙ্কুশ। পুত্রের মতো সম্পত্তিতে তারা সমান দাবি করতে পারে। এখন তাদেরকে আর সদস্য হিসাবে পুরুষদের ইচ্ছার ওপর নির্ভরশীল হতে হয় না 2005 সালের পর। এটি বিবাহিত কন্যাদের ক্ষেত্রেও প্রযোজ্য। যেমন আগে কি ছিল, 2005 সালের আগে যে মেয়েরা বিবাহের আগে পর্যন্ত সেই সম্পত্তি ভোগটা করতে পারত, এবং যদি তারা দেখা গেল মানে ডিভোর্সি বা অন্য কিছু হয়ে গেল, তো পিতা যদি বেঁচে থাকতো পিতার যে সম্পত্তি সেটা কিন্তু মেয়েরা ভোগ করতে পারতো, আর পিতা চাইলে দিতে পারতো, এটা চাইলে ইচ্ছার উপর। কিন্তু 2005 সালের পর তা হলো না, মেয়েরাও জন্মগতভাবে অধিকারী হয়ে গেল। যদি 2005 সালের পর কোনো মেয়ে জন্মগ্রহণ করে তাহলে কিন্তু সে জন্মগতভাবে সম্পত্তির অধিকারী হবে পুত্রের মতো। পুত্র যেমন জন্মগতভাবে সহজাত
অধিকারী হলো মানে সম্পত্তির, সেরকমই মহিলারাও হবে 2005 সালের পর। এটি বিবাহিত কন্যাদের ক্ষেত্রেও প্রযোজ্য, যে তাদের বিয়ে হয়ে গেছে বলে তারা সম্পত্তির ভাগ পাবে না তা নয়। এখন কিন্তু 2005 সালের পর আইনি অধিকার, আর 2005 সালের আগে বিবাহিত কন্যাদেরকে না দিলেও তারা কিছু করতে পারতো না, আইনি অধিকার ছিল না। এইবার যদি আমরা এইরকমই কিছু প্রশ্ন নিয়ে চলে আসি, বিশেষ করে এই বিষয়ে, পিতা জীবিত থাকা অবস্থায় কন্যা কি পিতার সম্পত্তি দাবি করতে পারে? না, কন্যা বা পুত্র শুধুমাত্র পিতার মৃত্যুর ক্ষেত্রে তার সম্পত্তি দাবি করতে পারে। এবার আপনারা অনেকেই বলবেন যে যদি পূর্বপুরুষের সম্পত্তি হয় তাহলে কি দাবি করতে পারে? দেখুন, যদি মানে নিয়মটা হলো পিতার মৃত্যুর পর সম্পত্তি বিভাজন, এটা নিয়ম হলো। এবার যদি দেখা যায় উত্তরাধিকারী যে সম্পত্তিটা আসছে, আমি বারবার আপনাদেরকে ভিডিওতে বারংবার একই কথাই বলি, 4 প্রজন্ম বা 4th জেনারেশন, এই কথাটা কিন্তু আমি বারবার উল্লেখ করি। তো দেখতে হবে যে পিতার ওটা সেলফ অ্যাকোয়ার্ড প্রপার্টি না 4 প্রজন্ম পিতাতে শেষ হয়ে যাচ্ছে। আর যদি তারপরেও 4 প্রজন্ম দেখেন শেষ হলো না, পিতার 3 প্রজন্ম হলো, তারপরেও যদি আপনি চ্যালেঞ্জ করতে চান তাহলে আদালতে যেতে পারেন। তবে স্বভাবতই পিতা জীবিত থাকাকালীন সম্পত্তি ভাগ করা যায় না, সেটা শুধুমাত্র উত্তরাধিকারী সম্পত্তি ভাগ করা যেতে পারে। বিবাহিত কন্যা কি পিতার সম্পত্তি দাবি করতে পারে? অবশ্যই। পিতার সম্পত্তিতে বৈধ কন্যার অধিকার ও তার বৈবাহিক অবস্থার উপর নির্ভর করে না। এটা কিন্তু 2005 সালের পরে সংশোধনীতে বলে দেওয়া হয়েছে। পিতার সম্পত্তিতে কন্যার অধিকার আছে কি? হ্যাঁ, অবশ্যই আছে। পিতার সম্পত্তিতে, পৈতৃক সম্পত্তিতে কন্যাদের সমান অধিকার রয়েছে। তবে পিতা যদি উইলের মাধ্যমে কন্যার সম্পত্তির অধিকার নিষিদ্ধ করে থাকেন তবে এই আইন বাতিল হয়ে যাবে। তাহলে কিন্তু এখানে একটা আমাদের আইন যেমন আছে, আইনের ফাঁক তেমন রেখে দেওয়া হয়েছে। যদি উইল করেন, পিতা দেখা গেল উইল করে গেছেন, তার নিজের ইচ্ছা প্রকাশ করে গেছেন, তাহলে কিন্তু এক্ষেত্রে কন্যার যে অধিকারটা সেটা সংকুচিত হয়। এবার এটার মানে কন্যার অধিকারটা প্রসারিত হবে না সংকুচিত হবে, সে পরে আদালতে সে চ্যালেঞ্জ করতে পারে, কিন্তু আইন হিসাবে তার কিন্তু বাতিল হয়ে গেল, যেহেতু পিতা সেটা উইল করে গেছে। মেয়ে কি তার মায়ের পৈতৃক সম্পত্তি দাবি করতে পারে? হ্যাঁ, কন্যার তার মায়ের ঐতিহ্যবাহী সম্পত্তি উত্তরাধিকারের সমান অধিকার রয়েছে, তবে শুধুমাত্র তার মায়ের মৃত্যুর পরে। মায়ের জীবদ্দশায় তারা সম্পত্তি দাবি করতে পারে না। কোনো মেয়ে কি তার পৈতৃক সম্পত্তির ভাগ চাইতে পারে? কন্যারা তাদের বৈবাহিক অবস্থা নির্বিশেষে তাদের পিতামাতার পৈতৃক সম্পত্তির ভাগ এবং সমান অংশ চাইতে পারে। এটি শুধুমাত্র সেই ক্ষেত্রে বাতিল যেখানে মৃত ব্যক্তি সম্পত্তিটি পুত্রের কাছে রেখে গেছেন এবং কন্যাকে নয় বলে উইল করা আছে। যদি তার বাবা মানে মারা যাওয়ার আগে উইল করে গিয়ে ছেলেকে দিয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু সেই সম্পত্তির ভাগ মানে কন্যা চাইতে পারে না। তবে আইনের দ্বারস্থ হতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেক্ষেত্রে তার যে অধিকারটা সংকুচিত হয়ে গেছে। 1989 সালের আগে বিবাহিত কন্যাদের সম্পত্তির অধিকার আছে কি? 1989 সালের আগে বিবাহিত কন্যাদের সম্পত্তির অধিকারগুলি সাধারণত সেই সময়ে প্রচলিত উত্তরাধিকারী আইনের সাথে সারিবদ্ধ হয়, যা এখতিয়ার অনুসারে পরিবর্তিত হয়। বেশিরভাগ আধুনিক আইনি ব্যবস্থা এখন কন্যাদের সমান অধিকারকে স্বীকৃতি দিয়েছে, তাদের বৈবাহিক অবস্থা যাই হোক না কেন, তাদের পিতা মাতার কাছ থেকে সম্পত্তির উত্তরাধিকারী হওয়ার জন্য। তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পারলেন প্রশ্নটা, যে 1989 আগে যারা বিবাহিত হয়েছিল, এবার সেহেতু সেই সময়টা তো অনেক চলে গেছে, তাই তখন যে আইনটা মানে ছিল সেই আইন অনুসারেই তাদেরকে আসতে হয়েছে। কখন মেয়ে তার পিতার সম্পত্তি দাবি করতে পারে না? এটা আমি আগেই বললাম, যদি কেউ উইল করে গিয়ে থাকে। পিতার সম্পত্তিতে কন্যাদের জন্য নতুন আইন অনুসারে তাদের সমান অধিকার রয়েছে, যা প্রযোজ্য নয়, শুধুমাত্র একটি বৈধ উইলের মাধ্যমে এটিকে আইনত নিষ্পত্তি করেন, যেখানে তিনি তাকে স্পষ্টভাবে বাদ দেন, বা যদি সম্পত্তিটি পরিবারের অংশ হিসাবে মনোনীত হয়, বিশ্বাস বা বিভিন্ন পদ নির্দিষ্ট করে। ওই একই কথা, বাবা যদি উইল করে গিয়ে থাকে তাহলে কিন্তু কন্যা আর ভাগ পাবে না, এটা কিন্তু স্পষ্ট আইনে উল্লেখিত রয়েছে।
কন্যা কি পিতার সম্পত্তিতে তার অংশ দাবি করতে পারে? হ্যাঁ, একটি কন্যা তার পিতার সম্পত্তিতে তার অংশ দাবি করার আইনি অধিকার রয়েছে, যা বেশিরভাগ আধুনিক উত্তরাধিকারী আইনের অধীনে তার ভাই বোনদের সাথে সমানভাবে আচরণ করা হয়। 2005 সালের আগে বিবাহিত কন্যার পিতার সম্পত্তিতে তার অধিকারের অবস্থা কী ছিল? 2005 সালের আগে অনেক আইনি ব্যবস্থায় বিবাহিত কন্যাদের প্রায়ই তাদের পিতার সম্পত্তিতে সীমিত বা কোনো স্বয়ংক্রিয় অধিকার ছিল না। স্বয়ংক্রিয় বলতে ওই সহজাতভাবে জন্ম হলো এই বলে পুত্র যা পাবে মেয়েও তাই পাবে, এই অধিকার ছিল না। এই অধিকারগুলি সাধারণত নির্দিষ্ট স্থানীয় উত্তরাধিকারী আইন বা একটি উইলের অস্তিত্বের উপর নির্ভর করে। পিতার সম্পত্তিতে বিবাহিত কন্যার অংশ কতটা? একজন বিবাহিত কন্যা সাধারণত তার ভাই বোন হিসাবে তার পিতার সম্পত্তিতে সমান অধিকার থাকে, যার অর্থ সে সম্পত্তির সমান অংশের উত্তরাধিকারী হতে পারে, যদি না একটি উইল অন্যথায় নির্দিষ্ট করে। মানে পিতা যদি উইল করে গিয়ে থাকে তাহলে কিন্তু কন্যাকে যদি না দিয়ে থাকে তাহলে সেই সম্পত্তি কন্যা পাবে না। একই কথা বারবার বলছে। মা থেকে মেয়ের সম্পত্তির উপর যে পরিবারগুলি চলে যায়, এই অভ্যাসটি সাধারণত মাতৃতান্ত্রিক সমাজে পাওয়া যায়, যেখানে সম্পত্তি এবং পারিবারিক শিরোনাম মহিলা লাইনের মাধ্যমে উত্তরাধিকার সূত্রে পাওয়া যায়, যা নিশ্চিত করে যে সম্পদগুলি মাতৃ পরিবারের মধ্য থেকে এসছে। এই কথাটা নিশ্চয়ই বুঝতে পারলেন যে মা ও মেয়ের সম্পত্তির যে পরিবারগুলো চলে যায়, মানে মা থেকে মেয়ের কাছে চলে যাচ্ছে, ছেলেকে দিল না। এইগুলো সাধারণত যদি মা উইল করে বা যদি মাতৃতান্ত্রিক সমাজ হয়, যেমন গারো সমাজ আপনারা শুনেছেন, সেইগুলোর ক্ষেত্রে এগুলো হয়। যাই হোক, আজকে এইটুকুই আলোচনা করলাম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি। আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে।